আমার যেই আমি অল টাইম কোট টাই এবং সাদা শার্ট, আপনারা জানেন একটা ভালো রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে চাকরি করতে গেলে কি পরা লাগে, আমার কখনো এই টাইটা এখান থেকে এইভাবে বেঁকা হইতে পারে নাই। তো আমি ওই বেটার চাকরি ছাইরা দিয়ে আমি আমার এই নিজের আগায় নিছি। এটা কেন? এটা আমার মনের ভালোবাসা, আমার মনের একটা স্বপ্ন, আমার মনের একটা ইচ্ছা। হয়তো আমি আবার বিদেশ যাব, বিদেশ গিয়ে অধিক পরিমাণ টাকা কামাবো, আবার দেশে আইসে আমি এই পর্যায়ে আবার ফিরা পাবো না। তো আপনি ক্ষুদ্রের থেকেই শুরু করেন। যেমন জ্ঞানী লোকেরা বলে ক্ষুদ্র ক্ষুদ্র বালু বিন্দু পরিমাণ জল, তার থেকে গড়ে ওঠে কিন্তু সমুদ্রের তল। একটা সমুদ্রের পার গড়ে উঠতে কিন্তু একভাবেই হয় না, অল্প অল্প বালু পানির ঢেউ, তখনই কিন্তু সমুদ্রের একটা পার গড়ে ওঠে। আমি ছোট থেকে আলহামদুলিল্লাহ শুরু করলাম, হয়তো আল্লাহ চাইলে আমি এই ব্যবসায় অনেক বড় হইতে পারি আলহামদুলিল্লাহ। আমার মন কি চাই এটা হলো মেইন বিষয়। আমি ভালো থাকবো, ভালো খাবো, এটা মেইন বিষয় না। আমার মন যেটা চাইতেছে, আমি যেটাতে খুশি, আমি যেটাতে আনন্দ পাই, আমি ওইটাই আমার মেইন বিষয়। চলে আসলাম উত্তরখান মেহেদী ভাইয়ের খামারে। তো দর্শক, আসলে অনেকে আমরা দেশের জমি বিক্রি করে বা নিজের গোয়াল ঘরের গরু বিক্রি করে, আবার অনেকে ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা বিদেশে যাই একটু ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু আজকে দেখাবো আপনাদের যে মেহেদী ভাই, যিনি আসলে সৌদি আরবে খুব ভালো একটি চাকরি ছেড়ে সে দেশে চলে এসেছে, নিজের পায়ে দাঁড়াবে, নিজে কিছু একটা করবে। তো দর্শক দেখতে পাচ্ছেন সেই মেহেদী ভাইয়ের খুব সুন্দর একটি খামার। তো এই খামারটি কেন শুরু করছে বা সে কেন এত ভালো চাকরি ছেড়ে সে বাংলাদেশে কেন আসছে, ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়ের নাম তো আসলে বলে দিছি আমি, জি। তারপর যদি আপনি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। হ্যাঁ, আমি দীর্ঘ 4 বছর সৌদি আরব প্রবাসী ছিলাম, আপনারা জানেন বা শুনছেন। তো এখন আমি কেন আইসা দেশে খামার করলাম বা এই গাভীর ব্যবসার সাথে জড়িত ছিল, সর্বপ্রথম যে বিষয়টা, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার সুস্থ রাখছে, ভালো রাখছে। আমার ছোটবেলা থেকে খুব একটা শখ ছিল যে আমি সৌদি আরব যাব। বিশেষ করে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সৌদি আরব যেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই ঘর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যাতে জিয়ারত করতে পারি, উমরাহ করতে পারি, হজ করতে পারি, সেটা আমার ছোটবেলা থেকে একটু মনের খুব আশা ছিল। তো আলহামদুলিল্লাহ আমার আশা পূরণ হয়েছে। প্লাস তার পাশে যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমি তত একটা পড়াশোনা করি নাই, আমি খুব অল্প পড়াশোনা করছি। আমি 9 পর্যন্ত পড়া 10 পরীক্ষাটা দিতে পারি নাই, ওই সময় আমার ভিসা চলে আসে, তখন আমি বিদেশ চলে গেছি। বাট স্টুডেন্ট ভালো ছিলাম। হ্যাঁ, আমি ক্লাস 5-এ যখন আপনার 1 বছরে 365 দিন, আমি মাত্র 6 দিন স্কুলে গেছি, তাও আমি ক্লাস 5-এ A+ পেয়ে পাস করছি। আর ক্লাস 8-এ আমার রেজাল্ট হচ্ছে, মাত্র আমি 11 দিন স্কুলে গেছি ক্লাস 8-এ, পুরা বছরে মিলা, তাও আমি মানে A গ্রেড পেয়ে পাস করছি। তো আলহামদুলিল্লাহ মাথার ব্রেন ভালো ছিল, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি নাই। এটার উদ্দেশ্য এই না যে খারাপ কোনো বিষয়ে জড়িত হয়ে গেছিলাম। এই ব্যবসার প্রতি আমার ছোটবেলা থেকে খুব আগ্রহ ছিল। আপনার এই ব্যবসাটা হচ্ছে, আপনারা অনেকে খেয়াল করছেন, আমি বলছি এটা আমার দাদার ব্যবসা ছিল, প্লাস আমার বাবা করছে। আমি সৌদি আরব গেছি, যাওয়ার পর আমি ভালো একটা 5 স্টার ইন্টারন্যাশনাল হোটেল, ওইখানে আমি জব পাইছি, ভালো একটা পোস্টে ছিলাম। হ্যাঁ, আমি ভালো একটা পোস্টে চাকরি করছি, আমার খুব ভালো অঙ্কের স্যালারিও ছিল আলহামদুলিল্লাহ। আমি সব মিলে খুব খুশি আলহামদুলিল্লাহ। তো এক সময় বিষয়টা যেটা হয়েছে, আমি একটা জিনিস চিন্তা করলাম যে অন্যের চাকরি করা, অন্যের কাজ করা, অনেকেই বলে গোলামি, আমি বলবো না গোলামি। প্রতিটা কাজে যদি আপনি হালাল তরিকা করেন, প্রতিটা কাজের আপনি সম্মান করতে হবে, সেটা সেই কাজ হোক। একমাত্র চুরি, বাটপারি, ডাকাতি ছাড়া সব কাজই ভালো, ঠিক না? তো আমি ভালো একটা চাকরি করতেছিলাম আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো ছিলাম। এক সময় আমার মনে হইলো আমার তো নিজেরই ব্যবসা আছে। হ্যাঁ, আমি এইখানে সৌদি আরব আপনি 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন পাইতেছি, ওইদিকে দেখা যাইতেছে আমার আব্বা এখন ওনার বয়স হয়ে গেছে, ব্যবসাটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা, আমি চাইতেছি ব্যবসাটা ধইরা রাখার জন্য। প্লাস গরুর খামার, এগুলো আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে, পছন্দ। আমি এইগুলোর সাথে মানে নিজেরে জড়ায় রাখতে। একটু থামাই মেহেদী ভাই, সেটা আসলে যেটা আপনি এত সুন্দর একটা 5 স্টার হোটেলের চাকরি ছেড়ে এই দেশে এসে আপনি গরু দাদার বাপের ঐতিহ্য আপনি রাখার জন্য আপনি দেশে চলে আসেন। জি। আমাদের অনেকে আছে আসলে এই গরুর ব্যবসা করতে চায় না, এই গরু ব্যবসা এটা অনেক কষ্ট, অন্যরকম। আসলে কষ্ট বলতে সমস্ত কাজেই কষ্ট। আপনি যদি কষ্ট কইরা কোনো কিছু না করেন, তাহলে ওইটা বেটার না। একমাত্র কষ্ট নাই সুদে টাকা লাগানো। আপনি সুদে টাকা লাগান, এক হাতে লাগাইবেন, পরের দিনই টাকা বাড়বো।
এছাড়া এই দুনিয়াতে সমস্ত কাজই কষ্ট, কষ্ট ছাড়া, শরীরের ঘাম ফালানো ছাড়া, আপনার মেধা ইয়া করা ছাড়া কোনো কাজ আপনি সাধারণভাবে পাইবেন না, কোনো ফল আপনি সাধারণভাবে পাইবেন না। আপনি একটা গাছ লাগাইতে গেলে প্রথম একটা ভালো সার মাটি তৈরি করতে হবে, তারপর একটা ভালো বীজ রোপণ করতে হবে, তার ভালো চর্চা করতে হবে, তখন গিয়ে ওই গাছটা আস্তে আস্তে বড় হবে, তখন গিয়ে আপনার গাছে ফল হবে। ওরকমই আপনি যে কোনো একটা কাজ করতে যান, ওইটা আপনি মনোযোগ দিয়ে কষ্ট করে করতে হবে। তাহলে আমরা ওই কথা চলে আসি, যখন আপনি চিন্তা করলেন যে আপনি নিজে কিছু করবেন দেশে এসে, তারপর যদি একটু বলতেন। নিজে দেশে চলে আসলাম করোনাকালীন সময়, তখন আমার কাছে মনে হইলো না যে আর আমার বাইরে থাকা বেটার, কারণ এইদিকে আমার আব্বা, ওনার বড় অঙ্কের ব্যবসা ছিল। হ্যাঁ, এই ব্যবসাটা আমাদের অধিক বড় ছিল। আমাদের নিচে আরেকটা ঘর আছে, ওই ঘরে গরু ফুল করা, ওই গরুর ভিডিও আমি দিতে চাই না, ওইগুলো আমাদের নিজস্ব গরু পালে থাকে, আর এই ঘরে বিক্রির গরুগুলা। তো দেশে আইসা একটা পর্যায়ে দেখলাম যে আমার আব্বা, ওনার বয়স হয়ে গেছে, উনি ব্যবসা যাদের সাথে করতেছে তারা ওনার অনেক ঠকাইতেছে। আমার ব্রেন্ডে আসলো যে আমার বাপের ব্যবসা দেশে প্রতি মাসে আমার বাপে 4-5 লাখ টাকা ব্যবসায় লস হইতেছে, আর আমি ওইদিকে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামানোর জন্য বসে আছি। তো সব মিলে আমি নিজের মানে মনে করলাম যে না, আমার দেশেই বেটার। ঠিক আছে, আমি যদি দেশে টাকা কামাইতে পারি, আলহামদুলিল্লাহ আমি দেশে নিজের আস্তে আস্তে হয়তো একটু বেটার দিকে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমি খুব ভালো, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নিজের দিক দিয়ে। আর তো মেহেদী ভাই, যখন আপনি দেশে চলে আসলেন, জি যেহেতু ওই গরু হয়তো বা বাপ দাদারা পালছে, জি আপনি তো আসলে ওইভাবে খামারে থাকেন নাই ভাই, ওইভাবে ছিলেন না। যখন দেশে চলে আসলেন, যে চিন্তা করছেন যে আপনি আপনার বাপের এই খামারটি ধরে রাখবেন, তখন আসলে এই খামার করতে গিয়ে আপনার কি কি সমস্যা আপনার ফেস করতে হইলো? চলো, আপনি কখনো কোনো ব্যবসা বা কোনো কাজে প্রথমে গিয়ে ওইটাতে ভালো কিছু আশা করতে পারবেন না। আপনি ধাপে 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 শিখতে হবে। আপনি যেইখানে আচার খাবেন ওইখান থেকেই শিখবেন, যেইখানে পইরা যাবেন ওইখান থেকেই উঠা দাঁড়াবেন। ঠিক আছে, তো এই ব্যবসার যে সিস্টেমটা হচ্ছে, এই ব্যবসাটা শুধু গরুর ব্যবসা না, আপনারা দেখছেন বাংলাদেশে, আমি বলছি প্রায় ব্যবসা এখন প্রতারণার জগতে চলে গেছে। যে যারে যেইভাবে পারতেছে ঠকাইতেছে, যে যারে যেইভাবে পারতেছে নিজের দিকটা অর্জন করে নিছে। এখন এই ব্যবসাটা হচ্ছে, অনেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ, যারা খুব ভালো পর্যায়ে, ভালো ভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে, তারা খুব শৌখিন ভাবে চলতেছে, তারা আমার সাথে খুব মজা নেয়। হ্যাঁ, তা আমি আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমি কখনো তাদের ছোট করে দেখতে চাই না। তা আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রতিদিন ঢাকা বোট ক্লাবে প্রতিদিন একটু অন্তত ভালো সময় কাটানোর জন্য যায়। তো আমার ফ্রেন্ড আমারে বলে যে মামা তুমি তো কি করতেছো, গরু পালো, গরুর ব্যবসা করো, এটা তাদের ইগোতে নাকি লাগে, যার জন্য আমি তাদের থেকে সবসময় দূরে থাকি। তারা আমারে খুবই ভালোবাসে, আমার প্রতিটা সময় ফোন দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বা আমার ফ্রেন্ড ছাড়া আরো যারা ভালো মানুষ, আমার বয়সী মানুষ আছে, আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, সততা এবং সৎভাবে থাকা এই দুনিয়াতে অনেক কষ্ট। এই দুনিয়াতে সৎভাবে থাকা, সততা নিয়ে চলা খুব কষ্ট। আপনি যেখানে সততা দেখাইতে যাবেন ওইখানে আপনি বাটপারে পরিণত হবেন। কারণ এই দেশে মানুষ এরকম একটা বিষয় হয়ে গেছে, সবার গলায় কাটা, কিন্তু সে নিজের কাটাটা দেখে না, অন্যের কাটা খুঁজা বেড়ায়। ঠিক আছে, আমার ফ্রেন্ড সার্কেল আমারে বলে, ধরো মামা তুমি কি করো না করো, গরু টরু পালো, গরুর ব্যবসা বাণিজ্য করো, এগুলো আমাকে ই করতে লাগে। তো আমি আমার ওই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বা সমস্ত যারা আমার এই বয়সী যারা ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি নিজেরে গুছাইতে হইলে এখনই আপনার বেটার সময়। এখন আমার যে পর্যাপ্ত বয়সটা, আমি এখনো বিয়ে করি নাই, আমি যদি এখন আস্তে আস্তে কিছু শিখি, নিজে কিছু নিজের পরিবর্তন করতে শিখি, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আমার ফ্যামিলিটা বা আমার সামনের দিনগুলা ইনশাল্লাহ একটু ভালোর দিকে যাবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা হয়তো এখন তারা অনেক আনন্দ করতেছে, অনেক ফুর্তি করতেছে, বোট ক্লাবে যায়, বিভিন্ন জায়গায় পার্টিতে যায়, ওইসব আমার দেখার বিষয় না। আমার বাবার আমি এই কষ্টের টাকা কষ্ট করে কামাই, নিজে পরিশ্রম করি, নিজের মেধা দিয়ে পরিশ্রম করে কামাই, দেখা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়া, নিজে একটু সৎভাবে চইলা, নিজে অল্প আলহামদুলিল্লাহ যাই কিছু খাই, দিন শেষে খাই আর রাত্রি যাপন করতে পারি খুব আনন্দের সহিত। তো মেহেদী ভাই, আসলে খামার করতে গেলে যে নিজের আসলে কিছু জানা দরকার বা শেখা দরকার। যে আপনার খামার করতে আছে, আপনি কোনো কোর্স বা কোনো কিছু করছেন, যে আসলে একটা গরু হঠাৎ করে দেখা গেছে একটা সমস্যা হলে আপনি যদি না বুঝতে পারেন জি খুব তাড়াতাড়ি, তাহলে একটা বিরাট একটা সমস্যা হতে পারে ডাক্তার আসতে জি আসতে। তো ছোটখাটো কোনো বিষয় আপনার? ভাই, ছোটখাটো বিষয় বলতে আমি তো আপনার বলছি, আবারও বলি, এই ব্যবসাটা এটা আমাদের পূর্বপুরুষ থেকে। হ্যাঁ আমরা একটা গরুর
এটা আসলে কথাটা বলা ঠিক না। আপনি দেখছেন আমি কখনোই বলি না আমার গরু এত লিটার দুধ হবে, আমার গরু এত লিটার দুধ দিবে গ্যারান্টি। এগুলো নাফরমানি কথা, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করে না। আপনি গ্যারান্টি তো দেওয়া কে? আমি গ্যারান্টি দেওয়ার আগে আল্লাহ ব্যতীত কেউ এই দুনিয়াতে কোনো কিছুর কথা বলতে পারবে না। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতাতে যা বুঝি, আমি ছোটবেলাতে যা শিখছি বা এখন যা শিখতেছি, কারণ যদি আমার মাথার ব্রেন ভালো না থাকতো আমি এগুলো দ্রুত নিজের ক্যাপাসিটিতে নিতে পারতাম না। একটু থামে ভাই, দর্শক আরেকটু বলতে যাই, যেটা আমি এই কথাটা বললাম যে বাইরে ভাই আসলে ভাই কোনো কোর্স করছে কিনা, কিন্তু দর্শক একটু বলে রাখি, কারণ এই ব্যবসা রয়েছে তাদের পূর্বপুরুষ, তার দাদা করেছে, তার বাবা করেছে, তার এই যে ছোটবেলার থেকে যে বাপ দাদার যে খামার গরু সম্পর্কে গরু যাচাই বাছাই সে নিজ চোখে দেখছে, হয়তো এই দেখা দেখতে দেখতেই তার এই অর্জনটা সে করছে। হ্যাঁ, যেমন এই যে আপনি আমাদের এই গরুটা আপনি হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন। এই গরুটা আমি বলছি 2 বেলা 15 লিটার দুধ হয়। হ্যাঁ, আমরা এক কথা থেকে আরেক কথায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই গরুটা আমার এক ভাই খামারি ভাই, উনি সিলেট থেকে আমার কথা বিশ্বাস করে আসছে। এর মধ্যে আমি একদিন আমার নিজস্ব ব্যক্তিগত একটা বিষয় একটু ঢাকার বাইরে গেছিলাম, আমার ছোট ভাইরে খামারে রেখে গেছিলাম, আব্বা আমি দুইজনই গেছিলাম। ছোট ভাই ওরে যেই খাবার দরকার এর চাইতে পরিমাণে বেশি খাবার দিয়ে ফেলছে। ও একদিন খাবার খাইয়া 5 দিন যাবত কিচ্ছু খায় নাই। ও একবারে ওরে নষ্ট হয়ে গেছে। ওর মাঝখানে 5 লিটার দুধে চলে গেছিল, এখন আবার খাবার ধরছে, আলহামদুলিল্লাহ বেটার ফিল। আমরা যখন ছিলাম তখন তো প্রায় 16 লিটার 16 লিটার দুধ আপনি দেখছেন, আমার আমি চোখের সামনেও দুধ মাইপা দেখাইছি। এই সেই তো গরুটা, হ্যাঁ, এই সেই গরু আপনি দেখেন, আমি চাইলে কিন্তু এই গরু আরো আগে বিক্রি হয়ে যেত। প্রথম বিয়ান গরুটা। তো আমি আমার আব্বার একটা কথা বলছি যে, আব্বা এই গরু যেদিনকে ঠিক হবে, এই গরু যেদিনকে ওরে মনে করবে ও বেটার, ওই দিন এই গরু বিক্রি হবে। আর আমাদের অভিজ্ঞতার বিষয় যেটা, আমরা একটা গরু আমাদের আস্তে আস্তে এই জগতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তো আমরা একটা গরুর চেহারার দিকে তাকাইলে বলতে পারি অবশ্যই যে গরুটা কি চাচ্ছে, গরুটা কি বুঝাইতে চাচ্ছে। তো অনেক মানুষ আছে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক মেধাবী, তারা বলতে পারে যে এই পাগল, গরুর ভাষা আবার কিভাবে বুঝে। আপনি যেই পশুটা পালবেন, আপনি যেই মানুষটারে নিজের কাছে করে নিবেন, হয়তো আপনার ব্যক্তিগত মানুষ হোক, অন্তত আপনি তার সঙ্গে থাকলে অন্তত তার অন্তরের ভাষাটা বা মনের ভাষাটা কিছুটা আপনি মনে করতে পারবেন যে আসলে সে মনে কষ্ট আছে না সুখে আছে। এরকমই গরুর বিষয়টা। আমি সারা দিন মানে আমি যতটুকু সময় পাই আমি গরুর সাথে টাইম দিই, বা ব্যবসার কাজে একটু বাইরে যাইতে হয়। প্লাস এটার প্রতি আমার একটা মায়া আছে, মহব্বত আছে। ওই ক্ষেত্রে আমি ওর দেখলেই বুঝতে পারি ওর কখন কি দরকার, ওর কখন কি লাগবে। ও হয়তো অসুস্থ, ওর শরীরে জ্বর আছে। অনেকে আছে থার্মোমিটার দিয়ে মাইপা জ্বর অনুমান করবে, কিন্তু আমরা গরু দেখলেই বুঝতে পারি গরুটার শরীরে জ্বর আছে, এই গরুটার পেট ফাই পেয়ে গেছে, এই গরুটা কেন খাইতেছে না, কি দিলে গরুটা খাবে, এই গরুটা কি করলে সে একটু বেটার হবে। মানে এগুলো ধাপে 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 শিখছি, তো একবারে কিন্তু শিখা যায় নাই। মেহেদী ভাই, আপনি যেহেতু বিদেশে ছিলেন, তো আপনি যেহেতু বিদেশে ভালো একটা চাকরি করছেন, আসলে সবাই তো ভালো চাকরি পায় না বিদেশে, আপনি অবশ্যই দেখছেন হয়তো বা শুনছেন, অনেকে দেখে 6 লাখ 7 লাখ, কারণ এখন সৌদি আরব গেলেও প্রায় 6-7 লাখ লাগে। জি, এই যে 6-7 লাখ টাকা খরচ করে সে বিদেশে যাওয়ার পর সে ওরকম তার বেতন পায় না, কষ্টে থাকে, এই সম্পর্কে আপনি এত টাকা খরচ না করে যদি দেশে এসে যদি কিছু একটা করতো, আপনার কি মনে হয়? না, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে। আমাদের দেশে অনেক বর্তমান লাইফে এরকমও অনেক ছেলে মেয়ে আছে যারা আমার ভাই বা বন্ধু। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বর্তমানে এই আমাদের বাংলাদেশটা এরকম একটা সিস্টেমে চলে গেছে, প্রতিটা মানুষ ইগোতে বাঁচে তার নির্দিষ্ট মর্জিতে। সে কি করতেছে ওইটা তার কাছে মেন বিষয় না, সে যেটা করতেছে ওইটা মানুষের কাছে মেন বিষয়। ছেলে হোক কিংবা মেয়ে, প্রতিটা মানুষ তার শৌখিনতার দিকে চলে গেছে। আপনি দেখবেন আমার সাথে যে বন্ধু বান্ধব, তাদের বাবা মা জানে কিনা যে তারা পড়াশোনার দিকে কই যাইতেছে, এটা কিন্তু তার বাবা মারা খেয়াল রাখে না। হ্যাঁ, তো ওই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি তাদের বিদেশ কেন, দেশের বাইরে ভিক্ষা দিয়ে ফালানো ভালো। কারণ তারা দেশের ক্ষতি করতেছে, তারা তার বাবা মার ক্ষতি করতেছে। কিভাবে ক্ষতি করতেছে? তারা এই বর্তমান সমাজে অশ্লীল সমাজ, অশ্লীল দিক নির্দেশনায় তারা চলে যাইতেছে, তারা নিজের খারাপ দিকে টাইনা নিতেছে। ওর চাইতে আমার মনে হয় বিদেশ যাওয়াটা বেটার। আমরা কেন পারি নাই? ওই যে আপনার একটা কথা বলছি না, 1 বছরে 365 দিন, আমি মাত্র 11 দিন স্কুলে গিয়ে আমি A+ পেয়ে পাস করছি। যদি আমি বছরে 365 দিন স্কুল তো নাই, যেই দিনগুলো স্কুল ছিল আমি যদি যাইতাম তাহলে আমি কি রেজাল্ট পেয়ে পাস করতাম? তাহলে আমার মাথায় অবশ্যই কিছু আছে, আমার মাথায় তো গোবর না। আমি সৌদি আরব গেছি, প্রথম ইন্টারভিউ দিছি, ওই ইন্টারভিউতে আমি টিকছি। হ্যাঁ, ওই কারণ ওইখানে 5 স্টার রেস্টুরেন্টে তো ইংলিশ ছাড়া কোনো ভাষা চলে না। তাহলে তারা আমার মেধা, তারা আমার ইন্টারভিউতে হয়তো ভালো কিছু বেটার মনে হয়েছে, ওই ক্ষেত্রে আমি ভালো একটা চাকরি পাইছি। এইটা হচ্ছে মেধার বিষয়। যার মেধা নাই, যে পরিশ্রমী,
যে মনে করতেছে আমি দেশে কিছু অর্জন করতে পারতেছি না, আমার বিদেশ যাওয়াটা বেটার, আমি মনে করি তাদের বিদেশ যাওয়া। আর যারা দেশের জন্য ভালো, যারা দেশের ভালো চায়, দেশের ভালো বিষয়টা মানুষের কাছে তুলে ধরতে চায়, দেশের উপকারে আসে, তারা দেশে চলে আসুক, তাদের দেশের দরকার। কারণ আমাদের এই বাংলাদেশটা গুছাইতে হইলে ভালো মানুষের দরকার। আমি বিশ্বাস করেন, আমি একটা কথা বলবো, ভালো মানুষ সবাই, কিন্তু আমি একটা পর্যাপ্ত ভালো মানুষ দেখার জন্য যদি টিকিট কাইটা দেখা লাগে, আমি তারে দেখবো, কারণ তার কাছ থেকে আমি শিখবো। আমার লাইফে আমি একটা মানুষকে খুব ভালোবাসি, সেই কথাটা আমি কখনোই বলি নাই। সে হচ্ছে আমার কাকা, হ্যাঁ, জনাব মোহাম্মদ ইউসুফ শামীম। তার নিজস্ব খামার আছে। এই যে ব্যবসার যে ক্যাটাগরি, এই যে আপনার মানুষের সাথে কিভাবে চলতে হবে, ব্যবসা কিভাবে করতে হবে, শুধু আপনি ভালো গাবি চিনেন, ভালো ব্যবসা বুঝেন, ওইটা না, আপনি সমস্ত বিষয় বুঝা ব্যবসায় নামতে হবে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি এবং এখনো শিখতেছি। সে আমার বেটার বিষয়টা শিখাইতেছে। তো মেহেদী ভাই, আমরা আসলে দর্শক জানে বা আবারও বলতেছি যে আসলে মেহেদী ভাই মূলত গরু বেচা কিনা করে, গাভী গরু। জি। তো মেহেদী ভাই, হুম। ভবিষ্যৎ ইচ্ছে কি বলেন? ভবিষ্যৎ ইচ্ছা ভাইয়া, ভবিষ্যৎ একটা স্বপ্ন ইচ্ছা থাকে আসলে। সবারই স্বপ্ন থাকে। আপনার ইচ্ছা তো কি? আমি এই বিষয়ে আমার একটা খুব কষ্টের একটা কথা মনে হয়েছে, আমি ছোট্ট সংক্ষিপ্ত বিষয় কথাটা বলতে চাই। আমার নিজের পার্সোনাল একটা বিষয়ে আমি এক জায়গায় গেছিলাম খুব দরকারে। বিষয়টা হচ্ছে, আমি এই ধরেন একটা মেয়ে দেখতে গেছিলাম। তো ওইখানে আমার জিজ্ঞেস করছিল যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই যে আমি এত কথা বলছি, এই ভবিষ্যৎ কখনো কারো ভবিষ্যৎ নিজে গড়তে পারে না। না। আল্লাহ তাআলা যখন যারে যেইটা চায়, দেখেন আমি আমার ইন্টারন্যাশনাল 5 স্টার রেস্টুরেন্টের চাকরি চাইরা আমি আজকে গরুর ব্যবসায় আসছি কেন? হয়তো আমার ভাগ্যে এইটা ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা সবাই নিজের ভালো দিকে আগায় নিতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যার জন্য যেটা হ্যাঁ লেখা রাখছে ওইটাই হচ্ছে মেন বিষয়। যেমন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আস্তে আস্তে আমি একটা ভালো যদি একটা খামারি হইতে পারি। আমার স্বপ্ন আছে, আমার কাকার আমাদের একটা মিষ্টির দোকান আছে আগারকার 60 ফিট ভাঙা ব্রিজ, যে মিষ্টির দোকানটার নাম বিল্লাল ডেইরি অ্যান্ড সুইট। সবার দাওয়াত রইলো, এখানে ভালো মিষ্টি পাওয়া যায়। তো সবাই যাবেন ওইখানে মিষ্টি কেনার জন্য, এবং ভালো গাভীর দুধ পাওয়া যায় আমাদের এই আগারকার 60 ফিট ভাঙা ব্রিজের উপরে আমাদের দোকান, দোকানের ভিতরে। তো আমি ছোটবেলা থেকে কাকার থেকে অনেক বিষয়গুলো শিখছি। কাকারও আমার মধ্যে এরকম স্বপ্ন ছিল, ও ভালো একজন খামারি হবে, তারপর তার খামারের দুধ দিয়ে মানুষে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমি ছোটবেলাতে দেখছি আমার কাকা বলছে যে তুমি যদি কাউরে ভালো কিছু দেওয়ার স্বপ্ন থাকে, তাহলে তোমার অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে, তখন তুমি মানুষের ভালো কিছু দিতে পারবা। তো এই কথাগুলোর উদ্দেশ্য, আপনি আমার জিজ্ঞেস করছেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা খামার নিয়ে। খামার নিয়ে। আমি খামার নিয়ে ধরেন আমি যদি একটা দিক আগায় নিয়ে গেলাম, যেমন এই যে খামার, এই গাভীর থেকে দুধ আসে, এই দুধ হচ্ছে আমাদের শিশুদের খাবার, ছোট বাচ্চাদের। হ্যাঁ, আপনার এই ছোট বাচ্চাদের খাবার আমি যদি একটু মনে করি আমার গাভীর দুধটা আমি মানুষের কাছে একটু ভালোভাবে পৌঁছায় দিতে পারবো, এটাই আমার সবচেয়ে বড় একটা মানে অর্জন, ভালো কিছু একটা পাওয়া। এর চাইতে আর কোনো স্বপ্ন হয় না, আশা হয় না। তো আশা আলহামদুলিল্লাহ এই দিয়ে চলতেছে। পরবর্তীতে যদি নিজে আস্তে আস্তে একটু বড় উদ্যোক্তা হইতে পারি, আল্লাহ যদি করায়, একটা মিষ্টির দোকান দিব, আমার খামারের দুধ দিয়ে আমি মানুষ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবে। আলহামদুলিল্লাহ। তো মেহেদী ভাই, আমরা জি। দেখতে পাচ্ছি আপনি বাছুর সহ গাভী গরুগুলো বিক্রি করেন, জি। বাছুর ছাড়াও। তো শুধু বকনা বাছুর বা ষাঁড় বাছুর আপনি বিক্রি করেন কিনা বা করবেন কিনা? বকনা বাছুর বা ষাঁড় বাছুরের এখন করেন কিনা? আছে, আমাদের কাছে আসে। আসলে আমি যদি আমি আজকে আমার একটা ইনফরমেশনে যদি কেউ একটা ঠকে, সে আমার অভিশাপ দিব, সে আমার জন্য বরদোয়া করব। আমার কাছে দুইটা ভালো প্লাস পয়েন্ট আছে, আমার একজন ভাই প্লাস আমার একজন কাকা, যে কাকার কথা কিছুক্ষণ আগে বললাম। ভাইয়ের খামার হচ্ছে আপনার শেওড়াপাড়া, মিরপুর শেওড়াপাড়া অলিমিয়ার টেকে তার একটা খামার আছে, তার কাছে ভালো বাচ্চা পাওয়া যায়, কারণ তারা বাছুরদের পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ায়। একটা ভালো বকনা বাছুর গাভী তখনই সে ভালো একটা গাভী হবে যখন সে পর্যাপ্ত পরিমাণ মার দুধ না খাবে। হ্যাঁ, তার কাছে ভালো বাচ্চা পাওয়া যায়। প্লাস আমার ওই কাকা, ও ওনার কাছেও ভালো গাভী পাওয়া যায়, ভালো বাচ্চা পাওয়া যায়। তার সাথে আপনারা যোগাযোগ করবেন। তার খামারের ঠিকানা হচ্ছে আপনার আগারগা 60 ফিট ওই ভাঙা ব্রিজের উপরে আমাদের যে দোকান আছে, দোকানে গেলে যোগাযোগ করলে হয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ঠিকানাটা দিতে পারবো। বাট তো আমি ভালো বাছুর আনি না। কেন আনি না? কারণ আমি এই বাচ্চাটা, ওর মা কতটুকু দুধ দিছে এটা মেন বিষয় না। একটা ভালো বাচ্চার মেন বিষয় হচ্ছে ওর বংশ কি, ওরে কি শিক্ষাটা দিছে, ওরে কি খাওয়াইছে, তখন গিয়ে ও পর্যাপ্ত একটা ভালো গাভী তৈরি হবে। তো এই দুইজন মানুষ আমার দেখা অন্য সবাই খাওয়ায়, আমার দেখা এই দুইজন মানুষ বাছুরদের পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ায়। হ্যাঁ, এই জন্য আমি আশাবাদী তাদের বাছুর গাভী হলে ভালো দুধ দিতেছে।
আমি তো এটা মেহেদী ভাই, দেখছি। এই যে আপনার যে শেডটা, এটা কয়টা গরু রাখার জায়গা এটা? আমাদের এই শেডে 6টা গরু রাখার জায়গা। 6টা গরু রাখা যায়। এই শেডটা তৈরি করতে আপনার আনুমানিক কিরকম খরচ হয়েছে? এই শেডটা আমি একটু নিজের মন মতো কইরা নিচ্ছি, তো যেমন এই যে কাঠের কিছু বিষয় আছে, তারপরে ফিল্টারের কিছু বিষয় আছে, সমস্ত কিছু আমি নিজে করছি, লোক দিয়া করাইছি। আমার প্রায় 2 লক্ষ টাকার মতো গেছে। হয়তো যারা নতুন উদ্যোক্তা তারা এরকম একটা ঘর করতে গেলে প্রায় দেখা যাবে 4-5 লক্ষ টাকা তাদের খরচ হয়ে যাইব। তো হ্যাঁ, মেহেদী কারণ ভাই, প্রতারণা তো শেষ নেই, অবশ্যই, এক এক অবশ্যই, ভাবে এক অবশ্যই, একজন অবশ্যই, প্রতারিত হবে। অবশ্যই, অবশ্যই। তো মেহেদী ভাই, যেহেতু আপনি সৌদি আরব ছিলেন দীর্ঘ প্রায় 4-5 বছর, যদি এরকম হয় যে আপনি ইউরোপে খুব ভালো একটা সুযোগ পাইছেন যাওয়ার মতো, তখন কি আপনি গিয়ে আপনার এই খামার ছেড়ে যাবেন কিনা বা কি? ভাই, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মায়ার বিষয়টা। হ্যাঁ, আপনার আপনার মন কি চায়। তা আমি যদি এই বিষয়ে এরকম হইতো তাহলে আমি ইন্টারন্যাশনাল 5 স্টার রেস্টুরেন্টে আমার যেই আমি অল টাইম কোট টাই এবং সাদা শার্ট, আপনারা জানেন একটা ভালো রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে চাকরি করতে গেলে কি পরা লাগে। আমার কখনো এই টাইটা এখান থেকে এইভাবে বেঁকা হইতে পারে নাই। এর জন্য আমার ইয়া চলে আসছিল, ঠিক আছে, মানে আমার জরিমানা চলে আসতো, মানে মাসে আমি যে টাকা বেতন পাইতাম হয়তো কমপ্লেন বিভিন্ন বিষয় মিলা, তো আমি ওই বেটার চাকরি ছাইরা দিয়ে আমি আমার এই নিজের ইয়া আগায় নিছি। এটা কেন? এটা আমার মনের ভালোবাসা, আমার মনের একটা স্বপ্ন, আমার মনের একটা ইচ্ছা। হয়তো আমি আবার বিদেশ যাব, বিদেশ গিয়ে অধিক পরিমাণ টাকা কামাবো, কামে আবার দেশে আইসে আমি এই পর্যায়ে আবার ফিরা পাবো না। তো আপনি ক্ষুদ্র থেকেই শুরু করেন। যেমন জ্ঞানী লোকেরা বলে, ক্ষুদ্র ক্ষুদ্র বালু বিন্দু পরিমাণ জল, তার থেকে গড়ে ওঠে কিন্তু সমুদ্রের তল। একটা সমুদ্রের পার গড়ে উঠতে কিন্তু একভাবেই হয় না। অল্প অল্প বালু পানির ঢেউ, তখনই কিন্তু সমুদ্রের একটা পার গড়ে ওঠে। আমি ছোট থেকে আলহামদুলিল্লাহ শুরু করলাম। হয়তো আল্লাহ চাইলে আমি এই ব্যবসায় অনেক বড় হইতে পারি, আলহামদুলিল্লাহ। আমার মন কি চাই এটা হলো মেইন বিষয়। আমি ভালো থাকবো, ভালো খাবো, এটা মেইন বিষয় না। আমার মন যেটা চাইতেছে, আমি যেটাতে খুশি, আমি যেটাতে আনন্দ পাই, আমি ওইটাই আমার মেইন বিষয়। আমরা বুঝে নিলাম, আসলে দর্শকও বুঝে নিচ্ছে যে আসলে বড় কোনো সুযোগ থাকলেও আপনি আপনার এই ভালোবাসা ছেড়ে আপনি যাবেন না। আমি সুযোগ পাইছিলাম, আমি সৌদি আরব থাকতে আমি ভালো চাকরির অফার পাইছিলাম ইউরোপে। আমি ওইটা আমার মনে হয় নাই বেটার। কারণ কেন বেটার মনে হয় নাই? আমি অন্যের কাজ কইরা ইসলামের যে দিক নির্দেশনা গুলা, যে অন্যের কাজ করলে ইসলামের দিক নির্দেশনা মানা যায় না, না মানা যায়, কিন্তু ওইটা নিজের মন মতো করা যায় না। যেমন আমি এখন চাইলে 5 ওয়াক্ত নামাজ আমার ইচ্ছা মতো চলে যেতে পারতেছি, পড়তে পারতেছি, আমি একটু আমল করতে পারতেছি। আমি দেখা গেল আমি কিন্তু তাবলিগের সাথী, আমি তাবলিগ, আমি এক চিল্লা দিতে পারি নাই। আমি ছোটবেলাতে তাবলিগ জামাতে বের হইছি। আমার সাথীগণ যারা আছে তাদের থেকে, এবং আমার বাড়ির পাশে একটা লিল্লা মাদ্রাসা আছে যেটা এতিমখানা, এখানে ভালো ভালো উস্তাদ আছে, তাদের থেকে আমি এই ইসলামের বিষয়গুলো শিখছি এবং এখনো শিখতেছি, মৃত্যুর আগ পর্যন্ত শিখবো। তো তাদের থেকে আমি যা শিখছি, যে আপনি যদি নিজের মন থেকে কিছু পাইতে চান তাহলে আপনার নিজের মনের বিষয়গুলো আগে তুলে ধরতে হবে, নিজের দিকগুলো তুলে ধরতে হবে। আমি মনে করছি যে না, আলহামদুলিল্লাহ আমি এটাতেই বেটার, আমার বাইরে বড় টাকা কামানোটা বেটার না। ওকে মেহেদী ভাই, আমরা আসলে আপনার বিস্তারিত অনেক খোঁজ খবর আমরা নিলাম। অনেক দর্শক জানো যে আপনার মনের ইচ্ছা, স্বপ্ন সবকিছুই, আপনি কেন আসলেন দেশে ইত্যাদি বিষয়। তো সর্বশেষ যদি দর্শকদের কোনো মেসেজ আপনার দেওয়া থাকে। দর্শকদের মেসেজ, আসলে আমি ছোট মানুষ, যদি আমার কথায় কেউ মনে কষ্ট না পান, আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশে মানুষ অনেক প্রতারিত হইতেছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে প্রতারিত হইতেছে। আজকে আমি মেহেদী আমার ব্যবসায় প্রতারণা করতেছি, আপনি আপনার ব্যবসায় প্রতারণা করতেছেন। আমি প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা মেসেজ, একটু আপনি নিজের একটু চেঞ্জ করেন, একটু ভালোর দিকে যান। আপনি যদি আজকে ভালোর দিকে যান, আপনার দেখা অনুযায়ী আরেকজন ভালোর দিকে যাইবো, মানুষ প্রতারণা হইব না। আমাদের দেশে এক স্তরের মানুষ খুব কষ্টে, আমরা মনে করি যে গরিব মানুষ খুব কষ্টে আছে, না। আমাদের দেশে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা খুব কষ্টে আছে। তারা তাদের শরমের কথা না কারো বলতে পারে, না নিজে সহ্য করতে পারে, নিজের ভিতরেই পুইরা মরতে হয়। আর গরিব মানুষ যারা, তারা অল্প কামায় অল্প খায়, তাদের শেষ। আর বড় লোক যারা, তারা টাকার পেছনে ছুইটা পড়ে, সারাদিন নিজের ব্যস্ত রাখে কিভাবে টাকা কামামো। তাদের চিন্তাধারা মানুষকে কিভাবে কি কইরা আমি টাকা কামাবো। আমি বলবো না বড় লোক সবাই বাটপার, আমি এই জন্য একটা কথা আপনাদের কাছে বলতে চাই, একটু আপনি নিজের প্রতারণাটা বন্ধ করেন, একটু মানুষে ভালো কিছু শিখান। আপনার কাছে একটা ভালো মেসেজ আছে, আরেকজনকে দেন। আপনি মানুষে বলেন, ভাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না, এই দুনিয়াতে কেউ চিরজীবন ক্ষণস্থায়ী না, বাঁচবো না। একটু আপনি নিজের মৃত্যুর কথা স্মরণ কইরা নিজের ব্যবসা হোক, চাকরি হোক, যেই কোনো কর্মস্থলে
নিজের একটু পরিবর্তন করেন, একটু মানুষের প্রতারণা বন্ধ করেন, মানুষের কম ঠকান, আল্লাহ তাআলা আপনারে ভালো রাখবে। এবং আমাদের এই দেশটা গড়ে তুলতে হলে সমস্ত মানুষে আগে থেকে নিজের পরিবর্তন করতে হবে। নিজের পরিবর্তন না করলে কোনো সরকার, কোনো মানুষ তারে পরিবর্তন করতে হবে না, পারবে না। আমি এইটাই লাস্ট আমার মেসেজ। আমরা সবাই ভালো থাকতে হইলে সবাই সবার জায়গা থেকে প্রতারণাগুলো বন্ধ করি, মানুষের ঠকানো বন্ধ করি, মানুষের মনে কষ্টের যে বিষয়গুলা এগুলো একটু বোঝার চেষ্টা করি, হোক সেটা তার ফ্যামিলিতে, হোক বাহিরে, হোক তার কর্মস্থলের যে লোকগুলো আছে, সবাই সবার জায়গা থেকে একটু নিজের পরিবর্তন করি। আমাদের এই দেশটা পরিবর্তন হবে, আমি পরিবর্তন হব, আপনি পরিবর্তন হবেন। এটাই আমার লাস্ট মেসেজ। ওকে মেহেদী ভাই, আপনাকে আসলে বিরক্ত করলাম, ভালো থাকবেন। না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।